বাংলাদেশকে খুশি করে আমাদের কোনো লাভ নেই, এটা প্রধান কথা। বাংলাদেশ আমাদের শত্রু শত্রু শত্রু, এখন থেকে তারা শত্রুই থাকবে, তার আগেও ছিল, এটা বদলানো যাবে না। অনেক কিছু ছাড় আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এই গভর্নমেন্ট থেকে। বাংলাদেশ বদলাবে না। বিন্দুমাত্র অপরচুনিটি করলে পেলে ওরা যদি সেই সুযোগটা পায়, আমার ঘরে আগুন লেগে আমার ঘরটা নিয়ে নেবে। বাম আমলে তাসিমকে বিতাড়িত করা হয়েছিল এবং তৃণমূল আমলেও তাকে ফিরিয়ে আনার কোনো দায় নেওয়া হয়নি। সেটা কি দেখানোর একটা চেষ্টাই কি হলো রবীন্দ্র সদনে এনে ওনাকে? সেটাই দেখানোর চেষ্টা হলো, কিন্তু দরকার ছিল কি সেটাই আমি বলছি। এখন আমি একটা এক্সট্রা মাইলেজ দিয়ে, একটা ভালোবাসা দিয়ে, প্রেমের একটা ফুল ফুটিয়ে দেখানোর চেষ্টা করলাম, আর এটা তো ব্যাকফায়ার করলো। আমি হলে এই অতিথিকে আমি নিমন্ত্রণ এখনই করতাম না। আমাদের এখানে সাহিত্যিকের অভাব নেই, এখনো বহু সাহিত্যিক রয়েছে, আমার চেনা এমন সাহিত্যিক রয়েছে তিনি নিভৃতে বিদেশে বসে সাধনা করছেন, তাদের নিয়ে আদিক্ষেতাটা করলেই ভালো হয়। এটা তো এমন অপরাধ নয়, ওটা পলিটিক্যাল, ওরা ভেবেছিল, রাজনৈতিকভাবে ওরা ভেবেছিল একে থাকতে দেওয়া যায় না, সেটা ওনাদের ছিল। তো ওইটা তো বাম আমল তো দূর হয়ে গেছে আজকে 15-16 বছর আগে। তো সেইটা এখন তুলে এনে আলাদা করে আমাদের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। রবীন্দ্র সদন মঞ্চে দেখলাম যে জয় গোস্বামীকে একটা ভীষণভাবে একটা অপমানের সাক্ষী হতে হলো। মান ছিল কি ওনার? মান ছিল কি? আমার এটা প্রথম প্রশ্ন। মান ছিল? কদিন আগে তো খোল্লাম আমরা গালিগালাজ করেছি, আমিও করেছি। উনি পুরোপুরি চটি চাটা মমতাজ বানুর দলের লোক, ওই দলের লোক। ওর কি মান ছিল? নিশ্চয়ই চালটা ডালটা জোগাড় করার জন্য ওই সরকারকে সমর্থন করেছেন এবং এমন এমন কথা বলেছেন সেগুলো আমি আর ঘাটতে চাই না, তোমাদের আর্কাইভে আছে, কোনো না কোনো চ্যানেলের আর্কাইভে আছে, দেখে নিও। ওনার কি মান ছিল? ছিল না। উনি হঠাৎ এলেন কেন? কেউ ডেকেছিল। ডাকলেন কেন? কন্ট্রোভার্সি সৃষ্টি করার জন্য। হিউজ একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিলে, গভর্নমেন্টের ওখানে যদি কিছু ইনভেস্ট করো, ওরা তোমাকে সিটিজেনশিপ দিয়ে দেবে, তোমাকে পাসপোর্ট দিয়ে দেবে। ওইটাই ও চেষ্টা করছে। একবার ওই পাসপোর্ট বা সিটিজেনশিপ পেয়ে গেলে ওর পালানোর রাস্তাটা একদম সুন্দর হয়ে গেল, এটাই চেষ্টা করছে। আন্দোলনের নামে ফরেন ফান্ডিং নিয়ে দিল্লির যন্তর মন্তরে গভর্নমেন্টের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ঢিল মারছে, রেল লাইন উপরে দিচ্ছে, বলছে রেল বন্ধ করে দেবো, জ্বালিয়ে দেবো। এগুলো কোনো মতেই জেনজি ফেন্সি তাদের জুয়েনাইল কোর্টে নিয়ে যেতে হবে। জেনজি তুমি ঝামেলা করলে, দেশের বিরুদ্ধে ঝামেলা করলে, তোমার মোদিকে পছন্দ হোক না হোক, বাবা মার সঙ্গে কথা বলো, তোমার এখনো সে ম্যাচিউরিটি আসেনি বাইরে বেরিয়ে মোদিজির জঘন্য ছবি নিয়ে রাস্তায় খারাপ। পাপ তো একদিনে বিদায় হয় না। আমি বলছি টেরোরিজমটা বিগেস্ট পাপ। তারা নিরীহ মানুষকে, স্কুলের বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা কোনো কিছু মানে ক্ষমা করেন না সেই সব টেরোরিস্টরা। এবং সুইসাইড বোমারও হয়, সেটা আটকানো আরো মুশকিল। যে কেউ যদি নিজের মৃত্যুকেও পরোয়া না করে, সেই মানুষ তো পুরো সাইকোপ্যাথ, তাকে তো সোশ্যালি রাখা যায় না। এটা পুলিশের খুঁজে বের করতে হবে আর কোথায় আছে। তবে এটা সাংঘাতিক একটা ইঙ্গিত। এবং তৃণমূল না বাম না কংগ্রেস এগুলো না করে এদের কিন্তু বিজেপির মধ্যেই ঢুকে রয়েছে, বেইমান তো থাকতেই পারে। সেইটা আমাদের দেখতে হবে। ঘাট ধাক্কা মেরে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হোক, জেলে যদি না যায়। এত বড় সাহস, আমি এটাকে দুঃসাহস বলি। এই সাহস থাকা উচিত। আমার দেশে দাঁড়িয়ে বাংলাদেশ আর পাকিস্তানের মুভাবে কি হয়ে বেঁচে আছি এই কথা বললে তাকে গোড়াতেই করা উচিত। এবং ছোটবেলা থেকে যাতে দুম করে জেনজি ফেনজি হতে পারে, তাদের কি শিক্ষা কমপ্লিট হয়েছে? তারা তো কোথা থেকে ফরেন ফান্ড নিয়ে এসে ইন্ডিয়ার মধ্যে আগুন জ্বালিয়ে দিল। নো হ্যান্ড নিয়ার কমপ্লিট, ওদের ম্যাচুরিটি আসেনি। জেনজির বাবা মাদের দেখতে হবে যাতে রাস্তায় বেরিয়ে ছেলে সব বাদরামি না করে, তারাই তো ফান্ড করছে। একবার বিদেশে গেলে আর আনা যাবে না, ও প্রচুর পয়সা সাইফন করে পাঠিয়ে দিয়েছে। স্যার, দীর্ঘ 19 বছর পর তসলিমা নাসরিন কলকাতায় এলেন, শুনলাম। বিষয়টা নিয়ে কি প্রতিক্রিয়া জানাবেন? দেখলাম সব। আমার প্রতিক্রিয়াটা আমার তো, যে এটা আমি কাউকে খুশি করার জন্য বা কি চলা উচিত এই কথাটা আমার কাছে খাটে না। আমি আমার প্রতিক্রিয়া দিচ্ছি। আমার মনে হয় এটা দরকারই ছিল না। হয়েছে হয়েছে, মিটে গেছে। এটা একটা এক্সট্রা ঝামেলা ঘাড়ে নেওয়া। কারণ বাংলাদেশি অরিজিন একটু প্রবলেম্যাটিক আমাদের পক্ষে। আর ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এগুলো একটু প্রবলেম্যাটিক, আমাদের সঙ্গে ঠিক তেলে জলে মেলে না। কাজে সেইখানে যে তেলে আমি তেল না ওরা তেল, ওরা জল না আমি জল, এটা না। কথা হচ্ছে তেলে জলে যখন মেলে না, আমার মতে এটা মেশানোর চেষ্টা না করাই উচিত। এখন উচ্চ নেতৃত্ব কারা, কোথা দিয়ে, কোন সংস্থা ডিসিশন নিয়েছেন কাকে খুশি করার জন্য, বাংলাদেশকে খুশি করে আমাদের কোনো লাভ নেই, এটা প্রধান কথা। বাংলাদেশ আমাদের শত্রু শত্রু শত্রু, এখন থেকে তারা শত্রুই থাকবে, তার আগেও ছিল, এটা বদলানো যাবে না। অনেক কিছু ছাড় আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এই গভর্নমেন্ট থেকে।
বাংলাদেশ বদলাবে না। বিন্দুমাত্র অপরচুনিটি পেলে ওরা যদি সেই সুযোগটা পায়, আমার ঘরে আগুন লেগে আমার ঘরটা নিয়ে নেবে। এটা নিয়ম। এটা যদি কেউ ভাবে না, তার সঙ্গে আমি একমত হতে পারছি না। এইটা আমার লক্ষ্য। কাজে ঝামেলাটা না নিলেই হতো। আশা মানেই একটা এখানে ওই আর এবং যারা ওই বাংলাদেশপন্থী, যারা দেশে থেকে দেশের শত্রুতা করে এসেছে, তারা সঙ্গে সঙ্গে হাইলাইট পেয়ে গেল, অ্যাডভান্টেজ হয়ে গেল, কোনোভাবে কেউ না কেউ কোথা দিয়ে অনুপ্রবেশও করে নিল। হ্যাঁ, এই জিনিসটা আমি চাইছিলাম না। এখন আমার চাওয়াতে না চাওয়াতে কিছু যায় আসে না, কিন্তু আমার মতে এটা কমপ্লিট রং ডিসিশন। দরকার ছিল না। আমাদের অনেক ঝামেলা রয়েছে এখানে, হঠাৎ একটা ফুল ফুটিয়ে কোনো লাভ নেই। সাহিত্য চর্চা এখন একটু এমনিতেই একটু বন্ধ রাখো। আমাদের দেশটাকে তো স্টেবল করি, আগে বর্ডার স্টেবল করি, আগে ল অ্যান্ড অর্ডার স্টেবল করি, হেলথ, শিক্ষা, কোনো কিছুই অবশিষ্ট নাই এখানে। সবটাই আমাদের তুলে ধরতে হয়েছে, সব ঝেঁকে দিয়ে চলে গেছে 15 বছরে। সেই যে ঝাঁকুনি খেয়ে একটা ভূমিকম্পগ্রস্ত দেশ, সেটাকে আগে দাঁড় না করি, এগুলো না করাই ভালো, আমার একটা মতামত। স্যার, আপনি আপনার মতামত জানাচ্ছেন এই প্রসঙ্গে। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আপনার সামনে তুলে ধরবো। তিনি মানে রবীন্দ্র সদনের মঞ্চ থেকেই বলেছেন যে তাসলিমা নাসরিন যেদিন খুশি যখন খুশি আবার আসতে চাইলে আসতে পারবেন। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রী এবং তিনি তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। এই বক্তব্য উনি জানিয়েছেন। তাতে কি এই যে স্যার আপনি কথাটা বলছেন যে বাংলাদেশ আমাদের শত্রুপক্ষ, এতে কি শত্রুতা আরো বাড়তে পারে বলে মনে করবেন এই বক্তব্যের মাধ্যমে? আমাদের দেশের মধ্যে যেসব শত্রু আছে তারা মাথা চাড়া দিয়ে উঠবে, তাই বলে ওই দেখো আসছে। এখন মুখ্যমন্ত্রী অত্যন্ত মাননীয় মানুষ, আমার সঙ্গে তার মোটামুটি ভালোই সম্পর্ক এবং আমি তাকে খুব রেসপেক্ট করি, এতে কোনো সন্দেহ নেই। ওর মতামতটা ওর কাছে, ওনাকে খুশি করতেও আমি কোনো মতামত দিতে পারবো না। এখন উনি যেটা মতামত দিয়েছেন সেটা আমি সম্মান করব। উনি ভদ্র মানুষ, আপাদমস্তক ভদ্র মানুষ বলে আমার মনে হয়। উনি দৃঢ়চেতা মানুষ, হয়তো ওইটা আমার মাথায় প্লে করেনি। একটা ভদ্রলোক কি করে, ভদ্রলোক বলে যে আপনি আসবেন আমার বাড়িতে, তো উনি ভদ্রলোকের মতোই কাজ করেছেন। ওনার পজিশন থেকে কাজটা ঠিকই হয়েছে, কিন্তু ব্যুরোক্র্যাটসের বোঝা উচিত ছিল, ওনার জানি না অ্যাডভাইজারি বডি কিছু আছে টাছে কিনা, তাদের বোঝা উচিত ছিল ঝামেলা নিয়ে লাভ নেই। এখন মানুষ আমাদের হয়েছে কি, যেহেতু আমরা অনেকটা ঝুলে আছি, বেশি ঝামেলা করে কিন্তু এগোনো যায় না। ঝামেলাটা সাপ্রেস করতে হবে, আমাদের এগোতে হবে। আমি যেটা বললাম, স্বাস্থ্য, শিক্ষা, কোনো কিছুই অবশিষ্ট নাই। কোটি কোটি টাকার, হাজার হাজার টাকার মানে স্ক্যাম ঝুলে রয়েছে। হাজার হাজার মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সমস্ত কোর্টে পেন্ডিং। এগুলো ঠিক না করে, হ্যাঁ উনি ওনার ভদ্রলোকের মতো কাজ করেছেন। আমি হলে হয়তো মানে এই আমন্ত্রণটা জানাতাম না। এসেছেন, এখন কিছু করার নেই। তবে আর না আসাই ভালো, এটা আমার মনে হয়। কারণ দেশের মধ্যে শত্রুরা সঙ্গে সঙ্গে দেল টেক দ্য মাইলেজ। আমাদের মধ্যে শত্রু আছে, এটা ভুলে কোনো লাভ নেই। তাই জন্য সেইখানে সাবধান হয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। কিন্তু উনি এটা বলে কিছু ভুল কাজ করেননি, উনি ভদ্রলোকের কাজ করেছেন। এখন এইটাই আর কি, উনি যদি একটু পরে রিয়েলাইজ করে যে না, চারপাশে অভদ্রলোক অনেক রয়েছে, সেখানে আমাদের সব ভদ্রতা খাটে না, তাই না? আমি যখন ঘুমাই তখন তো আমি খুব ভালো মানুষ বলে দরজাটা খুলে রেখে ঘুমাই না। আমার ফ্ল্যাটের দরজাটা আমি বন্ধ রাখি। গেটেড কমিউনিটি থাকলে গেটেডটা বন্ধ থাকে। এইসবগুলোর দিকে লোকে যাচ্ছে ফর সেফটি অ্যান্ড প্রিজার্ভেশন অফ আওয়ার ওন অ্যাসেটস। এইটাই আগে ধ্যান দেওয়া উচিত। আমার মনে হয় এসব ঝামেলার কাঁধে না নেওয়াই ভালো। যেখানে বিন্দুমাত্র কন্ট্রোভার্সির জায়গা আছে সেটা বাদ দেওয়াই ভালো, পরে দেখা যাবে, 2 বছর বাদে দেখা যাবে। স্যার, এই যে আপনি কন্ট্রোভার্সির কথা বলছেন, এটা কি কোথাও একটা দেখানোর জায়গা কি তৈরি হলো যে যেহেতু বাম আমলে তাসলিমাকে বিতাড়িত করা হয়েছিল এবং তৃণমূল আমলেও তাকে ফিরিয়ে আনার কোনো দায় নেওয়া হয়নি, সেটা কি দেখানোর একটা চেষ্টাই কি হলো রবীন্দ্র সদনে এনে ওনাকে? সেটাই দেখানোর চেষ্টা হলো, কিন্তু দরকার ছিল কি সেটাই আমি বলছি। এখন আমি একটা এক্সট্রা মাইলেজ দিয়ে, একটা ভালোবাসা দিয়ে, প্রেমের একটা ফুল ফুটিয়ে দেখানোর চেষ্টা করলাম, আর এটা তো ব্যাকফায়ার করলো। আমি হলে এই অতিথিকে আমি নিমন্ত্রণ এখনই করতাম না। আমাদের এখানে সাহিত্যিকের অভাব নেই, এখনো বহু সাহিত্যিক রয়েছে। আমার চেনা এমন সাহিত্যিক রয়েছে তিনি নিভৃতে বিদেশে বসে সাধনা করছেন, তাদের নিয়ে আধিক্ষেতাটা করলেই ভালো হয়। বাইরে উনি লিখেছেন, উনি যথেষ্ট পপুলার, ওনার উচ্চতা, মান্যতা নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের যে টার্ময়েল হয়ে রয়েছে, যে ভোলাটাইল পরিস্থিতিতে, এখানে এক্সট্রা ঝামেলা ইনভাইট না করাই ভালো। স্যার, তাসলিমা নাসরিন প্রসঙ্গে আর দুটো প্রশ্ন করতে চাই। উনি ওনার যে বিবৃতি বা উনি যে ইন্টারভিউ দিয়েছেন, ওখানে উনি তীব্রভাবে বামপন্থীদের উপর একটি ক্ষোভ বা তার দুঃখ প্রকাশ করেছেন যে তার কি দোষ ছিল, তার তো কোনো দোষ ছিল না, তারপরে তাকে বিতাড়িত হতে হয়েছিল। আর 2 নম্বর পয়েন্ট, উনি ইউসিসি নিয়ে একটি বক্তব্য করেছেন যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো
রাজ্য বা দেশের অবশ্যই ইউসিসি লাগু হওয়া উচিত। এই দুটো বক্তব্য আপনি কিভাবে দেখছেন? ইউসিসিটা লাগু হওয়া উচিত উনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, বলেছেন। তাহলে তো ভালো কথা বলেছেন, মানে দ্যাট গোজ ইন ফেভার অফ ইন্ডিয়া। আমি চাইছি কি, আমি জানি একটা ভদ্রমহিলা, সুন্দর মানুষ, উনি নিশ্চয়ই ভালো লেখেন সমস্ত কিছু। আমি ওনার বই পড়িনি, so আমার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স নেই। আমার স্ত্রী পড়েছেন, তার থেকে আমি যেটা শুনেছি, পুরোনো কালে, বেশ পুরোনো আমলে লেখা, বেশ বছর দশেক না হলে বছর 20 না হলে বছর দশেক তো বটেই। সেই সময় লজ্জা এবং ইত্যাদি বইগুলো উনি লিখেছিলেন। তো সেই কলমের জোর আছে, তার এইটুকু থট প্রসেস নিশ্চয়ই কাজ করছে। ইউসিসির ফরে উনি কথা বলেছেন, এটা ইন্ডিয়ার ফেভারে গেল। কিন্তু মুশকিল হচ্ছে রিস্ক থেকে যায়। উনি যেহেতু একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, অন্য দেশ একটা তার ভেতরে রয়েছে, বাংলাদেশ তার যত যাই হোক, তাই সেটা মাতৃভূমি পিতৃভূমি যাই ওরা বলুক না কেন, ওটা আছে। সেই রিস্কগুলো নেওয়া যায় না। আর আরেকটা কি বললেন, আরেকটা কি বলেছেন উনি? উনি মানে ক্ষোভ প্রকাশ করেছেন, মানে সিপিএম এর উপরে, হ্যাঁ, যে আমার তো CPM এর দোষ উপরে। ছিল না হ্যাঁ, কিছু। কিন্তু আমার, হ্যাঁ এটা ছিল না আমি মানছি, কিন্তু এটা তো এমন অপরাধ নয়, ওটা পলিটিক্যাল, ওরা ভেবেছিল, রাজনৈতিক ভাবে ওরা ভেবেছিল একে থাকতে দেওয়া যায় না, সেটা ওনাদের ছিল। তো ওইটা তো বাম আমল তো দূর হয়ে গেছে আজকে 15-16 বছর আগে। তো সেইটা এখন তুলে এনে আলাদা করে আমাদের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি আমার স্বার্থপরের মতো, আমি রাষ্ট্রকেন্দ্রিক, আমি রাষ্ট্রবাদী লোক, এবং আমার দেশপ্রেমটা নিয়েই আমি ব্যস্ত, এবং তাতে আমি ফোকাস করতে চাই। আমার দেশ, কান্ট্রি ফার্স্ট, এটা যতদিন না আমাদের মজ্জায় ঢুকছে, উই আর অল ইন ট্রাবল। এখানে ব্যক্তি স্বার্থ না, দেশের স্বার্থ, দেশের স্বার্থে আমি চাই না। উনি ভালো কথা বললেও আমি চাই না। যেখানে কন্ট্রোভার্সিয়াল, মানে গেস্ট একটা গ্যাদারিং, তুমি যদি তোমার একটা আয়োজন করো, কিছু একটা শুভ সন্ধ্যা, একটা জন্মদিন করবে, কে একটা পার্টি করবে, কে একটা অ্যানিভার্সারি করবে, সেখানে কন্ট্রোভার্সিয়াল গেস্ট তোমার না ডাকাটাই দরকার। তুমি বাকি গেস্টদের কাছে ভালো সাজার জন্য একটা কন্ট্রোভার্সিয়াল গেস্ট ঢোকালে মারামারি লেগে পার্টিটাই বন্ধ হয়ে গেল, পার্টিটাই নষ্ট হয়ে গেল। সেটাই আমি বলছি, এখন এই মুহূর্তে আমাদের এগুলো করার সময় নয় বলে আমি মনে করি। কেউ যদি মনে করেন তারা ডাকবেন, তাদের হাতে ক্ষমতা, নিশ্চয়ই তাসলিমা নাসরিন কেন, সালমান রুশদিকেও ডাকা যেতে পারে। সালমান রুশদিও মানে সাংঘাতিক এই ধরনেরই একটা এই লাইনের বিখ্যাত ব্যক্তি, মাহাট্টার খেয়েছেন, ওর নামে ফতে আছে, হুলিয়া আছে, যদি ডাকতে চায় ডাকবে। আমি হলে এই মুহূর্তে ডাকবো না, উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম। তারা খুব মাননীয় গণ্যমান্য ব্যক্তি, তাদের প্রণাম করে বলছি, কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে তোমাদের দরকার নেই। স্যার, কন্ট্রোভার্সিয়াল শব্দটা যখন ব্যবহার করলেন, তখন আমরা রবীন্দ্র সদন মঞ্চে দেখলাম যে জয় গোস্বামীকে একটা ভীষণভাবে একটা অপমানের সাক্ষী হতে হলো। মান ছিল কি ওনার, মান ছিল কি? আমার এটা প্রথম প্রশ্ন। মান ছিল? কদিন আগে তো খোল্লা আমরা গালিগালাজ করেছি, আমিও করেছি। উনি পুরোপুরি চটি চাটা মমতাজ বানুর দলের লোক, ওই দলের লোক। ওর কি মান ছিল? নিশ্চয়ই চালটা ডালটা জোগাড় করার জন্য ওই সরকারকে সমর্থন করেছেন, এবং এমন এমন কথা বলেছেন সেগুলো আমি আর ঘাটতে চাই না, তোমাদের আর্কাইভে আছে, কোনো না কোনো চ্যানেলের আর্কাইভে আছে, দেখে নিও। ওনার কি মান ছিল? ছিল না। উনি হঠাৎ এলেন কেন? কেউ ডেকেছিল, ডাকলেন কেন? কন্ট্রোভার্সি সৃষ্টি করার জন্য। বলো, নেক্সট প্রশ্নটা বলো। ওনার মান ছিল বলে আমি মনে করি না, অপমান হলো। আচ্ছা, নেক্সট। স্যার, আমরা দেখলাম জঙ্গি প্রসঙ্গ উঠে এলো। দীর্ঘ 24 বছর ধরে হামিম মন্ডল নামে এক জঙ্গি, আইএসআই সঙ্গে ওনার লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। তিনি আমাদের এই হাওড়ার এলাকায় উনি তার নিজস্ব একটা দোকান নিয়ে তিনি ছিলেন। তো এখানে একটা প্রশ্ন উঠছে যে পুলিশের ভূমিকা কি, মানে মানে এবং তার সাথে কি টিএমসি জড়িত? কারণ তার যে আমরা দোকান দেখতে পাই সেখানে ভোট ফর টিএমসি লেখা, এবং তিনি দীর্ঘ 24 বছর ধরে এখানে রয়েছেন। তাহলে কি এটা কোথাও গিয়ে একটি টিএমসির মদত, নাকি আমরা কোনো মানে ওনার সম্পর্কে আসল তথ্যই জানতে পারিনি? আমরা জানতে পারিনি। এইটা পুলিশের ইনভেস্টিগেট করতে হবে। ইনভেস্টিগেশন ব্যুরো আসবে, সে সিবিআই আসুক, সে সিআইডি আসুক, লোকালটাও আসতে পারে, সেন্ট্রালটাও আসতে পারে। ওদের দেখতে হবে। জঙ্গি মানে কথাটাই তো মানে আমার মানে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে নেমে যায় মাথা থেকে। এই জঙ্গি জিনিসটার বিরুদ্ধে এই যে প্রথম এতগুলো কথা বললাম, এটা সবই এই জঙ্গিটা আটকানোর জন্য। তাসলিমা নাসরিন বা সালমান রুশদি এরা নিমিত্ত মাত্র, কিন্তু সঙ্গে সঙ্গে এদের পিছনে যে আভাসটা আমরা পাই, যে ইঙ্গিতটা পাই, সেটা হচ্ছে টেরোরিজম। টেরোরিজম আমাদের দেশে এখনো রয়েছে, এবং ভেতরে ভেতরে আমাদের বর্ডার সিল করার পরেও ব্যাপারটা হচ্ছে যে ক্যান্সার তুমি অপারেশন করে পেট থেকে বাদ দিলে লাম্পটা, এটা আমি সার্জনদের কথা বলছি, ভেতরে কিন্তু অনেক সময় রেন্ডেন্স রয়ে যায়। সো সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, দরকার হলে ফোর্থ স্টেজ সার্জারি পর্যন্ত করতে হয়, কেমোথেরাপি দিতে হয়।
পাপ তো একদিনে বিদায় হয় না। আমি বলছি টেরোরিজম একটা বিগেস্ট পাপ। তারা নিরীহ মানুষকে, স্কুলের বাচ্চা থেকে বৃদ্ধা কোনো কিছু মানে ক্ষমা করেন না সেই সব টেরোরিস্টরা। এবং সুইসাইড বোমারও হয়, সেটা আটকানো আরো মুশকিল। যে কেউ যদি নিজের মৃত্যুকেও পরোয়া না করে, সেই মানুষ তো পুরো সাইকোপ্যাথ, তাকে তো সোশ্যালি রাখা যায় না। তো এটা পুলিশের খুঁজে বের করতে হবে আর কোথায় আছে। তবে এটা সাংঘাতিক একটা ইঙ্গিত। এবং তৃণমূল না বাম না কংগ্রেস এগুলো না করে এদের কিন্তু বিজেপির মধ্যেই ঢুকে রয়েছে, বেইমান তো থাকতেই পারে। তো সেইটা আমাদের দেখতে হবে, সেটা ওরা করবে, বিচার করবে। এটা এটা রেড ফ্ল্যাগ, এটা ফরেন ল্যাঙ্গুয়েজে বলে রেড ফ্ল্যাগ। আমি এটাকে পুরো আতঙ্কিত যে এখনো এরকম রয়েছে। কদিন আগেই সে কত রাইফেল টাইফেল পুকুরের জলে পাওয়া গেল, কোন ক্লাব ঘরে গিয়ে দেখা গেল 150-200 তলোয়ার একদম চকচকে করে রাখা রয়েছে। এগুলো সহজে ভুললে চলবে না। কদিন আগে চন্দ্রনাথ রথ জঘন্যভাবে মানে এসকর্ট থাকা সত্ত্বেও খুন হয়েছে, এবং ওইগুলো খুব ভাববার বিষয়। আজকে চন্দ্রর বাড়িতে আগুন জ্বলে গেছে, ঠিক আছে, তাহলে আমাদের 10 কোটি লোক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, একটা ঘরে আগুন লেগে গেছে, ইজ ইট সেন? এটা আমরা যখন ঠিক করতে পারছি না, তখন অন্য আগুন নিয়ে খেলা করার দরকার কি? এখন আমাদের সিকিউরিটি এবং সেফটি এনশিওর করতে হবে, অ্যান্ড আমরা অনেকটা পিছিয়ে আছি। উই আর ফার অ্যাওয়ে ব্যাক ফ্রম ইট, নো হ্যান্ড নিয়ার নর্মাল। আমি বলবো এখনো পকেটে পকেটে জঙ্গি, এবং আমাদের সবাই রিস্ক আছে যে কোনো দিন যে কোনোভাবে ঘাতে প্রতিঘাতে আমরা মারা যেতে পারি। স্যার, আপনি ক্যান্সার শব্দটা ব্যবহার করছেন, এক্ষেত্রে হামিম মণ্ডলের সঙ্গিনী হিসাবে অর্পিতা সরকারের নাম উঠে আসছে, এবং অর্পিতা সরকারের বাবার একটি স্টেটমেন্ট, মানে পরিবারের একটি স্টেটমেন্ট আমরা কোট আনকোট জানতে পেরেছি যে তার মেয়ে নাকি বলেছেন যে ভারতের এখন কিছু হবে না, আমাদের এখন ভরসা রাখতে হবে পাকিস্তান এবং বাংলাদেশের উপর। কিভাবে এই ব্রেন ওয়াশ করা হচ্ছে বলে মনে করছেন আপনি? কারণ এই ধরনের বক্তব্য, এবং উনি একজন শিক্ষিত মহিলা। জেনজিরা কি, এই জেনজিদের আন্দোলনও আমরা রিসেন্ট টাইমে দেখলাম, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগও আমরা দেখলাম। উত্তাল মোটামুটি আমাদের দেশ এখন এই মুহূর্তে। তো এই বিষয়টি কিভাবে আটকানো যেতে পারে, ব্রেন ওয়াশ আমরা কিভাবে আটকাতে পারি বলে মনে করছেন? প্রথম কথা, কেউ যদি এখানে থেকে পাকিস্তানের ফ্ল্যাগ নাড়ে, বাংলাদেশের ফ্ল্যাগ নাড়ে, প্রথম কথা তাকে দমন করতে হবে। গুন্ডা দমন আইন নাকি অ্যান্টি টেরোরিজম আইন, নানা রকম আইন আছে, আমি আইনগুলোর নাম জানি না। এইসব আইনগুলোর কথাগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না। যে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট তো করতেই হবে। ওইটাকে তো মানে একটা সাংঘাতিক ক্যান্সারটাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারি করতেই হবে, ইমিডিয়েট। আর এটা আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের সনাতনী ধর্ম দিয়ে আমাদের সনাতনী দেশটাকে আটকাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ইউসিসি লাগু হলে খানিকটা আমাদের একটা বাঁচোয়া হবে। এককালে তো বিরাট রক্তক্ষরণের মধ্যে দিয়ে, হিন্দু নিধন যজ্ঞের মধ্যে দিয়ে দেশভাগ হয়েছিল। সেইখানে আলাদা করে এইখানে যারা আছে তাদের একটু আইসোলেট করতে হবে। যারা ওইসব দেশে যেতেছে তারা যাক না, তারা এখানে বসে বড় বড় স্টেটমেন্ট না দিয়ে, ভাই আমি প্লেন টিকিট কেটে দিয়েছি, যাও না রাওয়ালপিন্ডি ইসলামাবাদ, যাও না ঢাকা, যাও না, পাশে তো আছে। অত টাকা হলো, আমি কিছু হাতে টাকাও দিয়েছি, অবশ্য ওদের চুরির টাকা, সোনা ফোনা কোটি কোটি টাকা আমি বলে, যাও না, গেট লস্ট ফ্রম হিয়ার। ঘাট ধাক্কা মেরে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হোক না, জেলে যদি না যায়। এত বড় সাহস, আমি এটাকে দুঃসাহস বলি। এই সাহস থাকা উচিত। আমার দেশে দাঁড়িয়ে বাংলাদেশ আর পাকিস্তানের মুভাবে কি হয়ে বেঁচে আছি এই কথা বললে তাকে গোড়াতেই করা উচিত। এবং আমার মনে হয় আস্তে আস্তে সংঘের নিয়মে, পূজা আর্চার নিয়মে, শিক্ষার নিয়মে ছোটবেলা থেকে বাচ্চাদের এটিকেটটা শেখাতে হবে। এটা মানে কিন্তু ধর্ম পুজো না, যে শীতলা পুজো করবো না, মা কালী পুজো করবো না, শিবের দোহাই দেবো, সেসব নয়। ছোটবেলা থেকে ক্যারেক্টার বিল্ডিং করতে হবে। ক্যারেক্টার বিল্ডিংটা আমাদের একদম ল্যাকিং হয়ে গেছে। ক্যারেক্টার বিল্ডিং এর সবাই পরীক্ষা, কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, অ্যাকাউন্টেন্সি কিভাবে সামলাবে, এই পরীক্ষাতেই ব্যস্ত। ক্যারেক্টার বিল্ডিংটা নীল হয়ে যাচ্ছে। বাবা মাকে দায়িত্ব নিতে হবে ছোটবেলা থেকে, যাতে দুম করে জেনজি ফেনজি হতে পারে। তাদের কি শিক্ষা কমপ্লিট হয়েছে? তারা তো কোথা থেকে ফরেন ফান্ড নিয়ে এসে ইন্ডিয়ার মধ্যে আগুন জ্বালিয়ে দিল। নো হ্যান্ড নিয়ার কমপ্লিট, ওদের ম্যাচুরিটি আসেনি। জেনজির বাবা মাদের দেখতে হবে যাতে রাস্তায় বেরিয়ে ছেলে সব বাদরামি না করে। তারাই তো ফান্ড করছে। ছেলেকে গ্রাউন্ড করো। জাস্ট ইমাজিন, আমি আমার বেলায় যদি বেরিয়ে আমি বাবার কাছে রীতিমতো মারধর খেয়েছি, কিছু না, ক্রিকেট খেলতে গেছি, বল লেগেছে, অন্যের জানলা ভেঙেছে, আই আর সিভিয়ারলি কশন যে তুমি এরকম ভাবে লোকের জানলা ভেঙে দিয়েছো, তোমার যাও, আমরা পাড়া থেকে আবার চাঁদা করে জানলার কাঁচটা সারিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ফুটবল কিক মারা হলো, বাসে চলে গেল, বাসে ঢুকে গেল, পুলিশ ডেকে আমাদের সিভিয়ারলি বকাবকি করলো,
খুব একটা দোষ ছিল না, তখন আমরা খুব বাচ্চা, ফুটবলটা বাস চলছিল, 76 নম্বর বাসে ফুটবল ঢুকে গেল, ঢুকে যেতে পারে, কিন্তু সেটা তো যাওয়া উচিত নয়। তখন আমার বাবা মাকে শাসন করেছি, কিন্তু বলেনি বেশ করেছিস, পুলিশকে গিয়ে চ্যালেঞ্জ করেনি যে আপনার কোন সাহসে আমাদের পাড়ার বাচ্চাগুলোকে বকলেন, আমাদের কোনো বাবা মা কিন্তু বলেনি, আমাদের শাসন করেছে। আমরা যে কজন আমাদের গ্রুপ ছিল 10 জন 20 জনের বাচ্চাদের গ্রুপ, তাদের বাবা মারা কিন্তু সাবধানে খেলবে, সাবধানে লোকের গায়ে বল মারবে, পাড়াপড়শির কাঁচ না ভাঙে, কারো জানলা না ক্ষতি হয়, কারো টব না ভাঙে, এগুলো তো আমাদের শেখানো হয়েছে। এগুলো শেখানো বন্ধ হয়েছে, তাই জন্য দেশের জন্য আন্দোলনের নামে ফরেন ফান্ডিং নিয়ে দিল্লির যন্তর মন্তরে গভর্নমেন্টের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ঢিল মারছে, রেল লাইন উপরে দিচ্ছে, বলছে রেল বন্ধ করে দেবো, জ্বালিয়ে দেবো। এগুলো কোনো মতেই জেনজি ফেন্সি তাদের জুভেনাইল কোর্টে নিয়ে যেতে হবে। জেনজি তুমি ঝামেলা করলে, দেশের বিরুদ্ধে ঝামেলা করলে, তোমার মোদিকে পছন্দ হোক না হোক, বাবা মার সঙ্গে কথা বলো, তোমার এখনো সে ম্যাচুরিটি আসেনি বাইরে বেরিয়ে মোদিজির জঘন্য ছবি নিয়ে রাস্তায় খাড়া করবে। সেটা করলে তোমাকে কঠিন সাজা দেওয়া উচিত, জেলে তো নিয়ে যাওয়া উচিত, দুরাত্রি নিয়ে গিয়ে তো আটকে রাখা উচিত। স্যার এই যে বললেন মোদিজির ছবি নিয়ে পুড়িয়ে দেওয়া বা লাথি মারা, সেখান থেকে শুরু করে স্যার একটা নিট পরীক্ষার আন্দোলন হচ্ছে, ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, সেখানে ভারত তেরে টুকরে হোক বা আজাদি নাড়া, ইনশাআল্লাহ নাড়া, এইগুলো চলে আসছে। মানে কোথাও গিয়ে ধর্ম একটা মেরুকরণ হয়ে গেল বিষয়টা। এবং তারা শেষমেশ কিন্তু মানে নিট পরীক্ষা নিয়ে আন্দোলন করলেন। তার আগে যে ইউপিএসসি পরীক্ষার যে পেপার লিক হলো, পাঞ্জাবে যে পেপার লিক হলো, সেগুলো নিয়ে কিন্তু কোনো কথাই তারা বললেন না। তাহলে কি এটা একটা স্পেসিফিক কোনো মদত প্রস্তুত বলে মনে করছেন? হ্যাঁ, দে আর ওয়েটিং ফর দিস অপরচুনিটি। এই নিট পরীক্ষার পেপার লিক, তাসলিমা নাসরিনের আশা, এগুলো সব অপরচুনিটি। তুমি কি ঘরে আমার পিঁপড়ে দেখতে পাচ্ছ? আরশোলা দেখতে পাচ্ছ? মেঝে পরিষ্কার আছে তো, মুছে দিয়ে গেল, এক পিস সন্দেশ এখানে রেখে দিয়ে 2 ঘন্টা ঘুরে এসো, 2 ঘন্টা 1 ঘন্টা ঘুরে এসো, সঙ্গে সঙ্গে দেখবে শেখে ধরেছে। একদম কারেক্ট এক্সাম্পল দিচ্ছি তোমায়, বায়োলজিক্যাল এক্সাম্পল। দে আর অল ওয়েটিং ফর দ্য অপরচুনিটিস। আছে পিঁপড়ে কোথাও, হয়তো বারান্দায় আছে, জানলার বাইরে আছে, ওরা ঘুরছে, ওদের কোনো দোষ নেই, ওরা বাঁচতে এসছে। কিন্তু মানুষের দোষ আছে, মানুষ যদি এটা করে। আমরা তো পিঁপড়ে নই। সে এখানে পিঁপড়ে রূপী মানুষগুলো যেগুলো সব লুকিয়ে রয়েছে, একটা সন্দেশ রাখলেই বেরিয়ে আসছে। ওটা তাসলিমা নাসরিন বা নিট পরীক্ষার লিক, ওইটা ফরেন ফান্ডিং রেডি। ওই পিঁপড়েদের এবার ধরো তুমি আমার শত্রু, তুমি এইখানে ওইখানে একটু বিস্কুটের টুকরো, একটু সন্দেশের টুকরো, একটু খাবার এদিক ওদিক রেখে দিয়ে গেলে, যাতে আমার প্যারাসাইট গুলো চারপাশে ঘিরে থাকে। আর আমার হাত থেকে একটা খাবার পড়লেই প্যারাসাইট গুলো হুড়ুর করে এসে সেগুলোকে খেতে থাকবে এবং আমাকেও বিছানা থেকে তুলে নিয়ে চলে যাবে। ইঁদুরের উৎপাত হলে বিছানা থেকে ইঁদুর তুলে নিয়ে চলে যাবে। তো আমরা এগুলোকে দিনের পর দিন, যুগের পর যুগ, স্বাধীনতার পরেও এগুলোকে আমরা প্রশ্রয় দিয়েছি, আজও দিয়ে চলেছি। এখানে ওই নাড়ে যখন লাগিয়েছে দেশের বিরুদ্ধে, নাড়া যেই উঠেছে টুকরা টুকরা, এত বড় সাহস! তুমি আমার বাড়িতে বসে বলো ফ্ল্যাটটা টুকরো হবে, আপনি এক পোর্শনে, আমি এক পোর্শনে, আমার ভাই এক পোর্শনে, এই কথা বলবে? আমি তোমায় কি করব? যারা এসব করছে তাদের ফ্ল্যাটে তুমি ঢুকে গিয়ে বলো যে ফ্ল্যাটটা টুকরা টুকরা করেंगे, ये हमारा वो आपका। তোমায় সিকিউরিটি দিয়ে বের করে দেবে না? তাই তো, সিকিউরিটি বের করে দেবে, এফআইআর হবে থানায়। এখানে টুকরে টুকরে দেশের জন্য বলছে। আমাদের একটুখানি স্লো রেসপন্স হচ্ছে, আমাদের স্লো রেসপন্স। উল্টো দিক থেকে একের পর এক বাউন্সার ফিল্ড স্টেজি হচ্ছে, বা ফুটবলে যদি বলো একের পর আক্রমণ হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে কিন্তু বহু টিম হেরে গেছে, ভালো টিম হেরে গেছে। ইংল্যান্ড একটা গোল দিয়ে ভালো বেরিয়ে গেছে, ইংল্যান্ড এত ভালো স্ট্রং ফুটবল টিম, সাডেনলি দে ওয়েন্ট অন টু দিস ডিফেন্স মোড, যার জন্য ওই কোচকে আর রাখা হবে না। ডিফেন্স মোডে চলে গিয়ে কতক্ষণ আটকাবে তুমি আর্জেন্টিনার মতো টিমকে? ঠিক মেনে দিয়েছে 2 গোল, 3টে গোল, 4টে গোল, সেদিন 4টে-5টা গোল হয়েছে ডিফেন্সের। এদিকে যখন অফেন্স করছিল তখন কিন্তু ত্রাহিদ অফ। আনফরচুনেটলি করতে হবে। এখানে গান্ধীবাদী চলবে না। আর আমাদের এই টাকার মধ্যে, নোটের মধ্যে এই ছবিটা একদম ডিস্ট্রাকটিভ। সকালবেলা উঠেই একটা টাকা বের করলে ওই মুখটা দেখতে চাই। হি ওয়াজ এ ভেরি ভেরি অ্যান্টি ইন্ডিয়ান পার্সন, এতে কোনো সন্দেহই নেই। সব জায়গায় যেখানে যাও, পুলিশে যেখানে যাও, কোর্টে যাও, ওই ছবি। আমি এটাকে প্রতিবাদ করি। ওখানে নেতাজির ছবি লাগানো উচিত, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ছবি রাখা উচিত, আম্বেদকর মহাশয়ের মতো ছবি রাখা উচিত, লাল বাল পাল যে ছিল না, ওদের মতো লোকের ছবি রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু হওয়া উচিত। দেখে এগুলো আমার মতামত, কিছু করার নিয়ে। আমরা অনেকটা জায়গা দিয়েছি, জায়গা দিলেই আসবে অপোনেন্ট টিম, আসবে, এসে গোল করে দিয়ে চলে যাবে, তুমি হেরে যাবে, এটা বুঝে নাও। স্যার আমার শেষ প্রশ্ন, আপনি আমাদের এই ইন্টারভিউ চলাকালীন চন্দ্রনাথ খুনের কথাটা উল্লেখ করলেন, সেখানে কিন্তু স্যার 2জন বিজেপি কর্মীর একটু লিঙ্ক পাওয়া যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কি বলতে চাইবেন? এটা আমার মাথা ঘুরে যাচ্ছে, এটা নিয়ে আই এম নট ট্রেন্ড ফর দ্যাট। আমি তো সিবিআই এক্সপার্ট, আমি তো ইন্টেলিজেন্স এক্সপার্ট নই, আমি পুলিশের লোকও নই, কি আমি প্যারামিলিটারি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমার নেই। আমার মেডিকো লিগাল খানিকটা নলেজ আছে। এটা যদি পাওয়া যায় খুবই, মানে কথাটা শুনলেই তো মনে হচ্ছে খুব ভয়ানক জিনিস। এবং
সেটা পুলিশ ডিল করবে, সিআইডি ডিল করবে, সিবিআই ডিল করবে, এটা আমার ব্যাখ্যা করার ক্ষমতা নেই। আমি শুনে খুব আহত হচ্ছি যে নামটা মাত্র উঠেছে, নামটা ওঠাও একটা খুব খারাপ। আমি শুনে খুব আহত হলাম, একটা মানসিক একটা বিষাদ গ্রাস করছে এটার জন্য, কিন্তু সেটা পুলিশ ঠিক করে ফেলবে। আমাদের তো, আমরা উই আর ইন চার্জ নাও, অ্যাটলিস্ট আমাদের তো এই পার্লামেন্টটা হাতে আছে, ডাবল ইঞ্জিন সরকার চলছে, এটা ঠিক করে ফেলবে। সে খুনি, সে বিজেপি হোক বা খুনের সঙ্গে লিঙ্ক করা কংগ্রেসই হোক বা সিপিএমই হোক, তাতে কি যায় আসে? খুনি খুনি, একটা বিভৎস কাণ্ড হয়েছে। পলিটিক্যাল ইন্টারেস্ট দিয়ে তাকে বাঁচানোরও দরকার নেই, পলিটিক্যাল ইন্টারেস্ট দেখিয়ে তাকে ধরে আনারও দরকার নেই। ঠিক নর্মাল ল অ্যান্ড অর্ডার, এইটাই আমি চাইছি। দেশে একটা নর্মাল ল অ্যান্ড অর্ডার থাক। তুমি ভিআইপির ছেলে আমায় গলায় ছুরি মেরে দিলে বেঁচে গেলে, তুমি বিজেপির লোক হলে বেঁচে গেলে, কি তৃণমূলের লোক হলে বেঁচে গেলে, আবার যদি তুমি কংগ্রেস বা সিপিএম এ দেশে উইক হলে তুমি ঝুলে গেলে, এটা হওয়া উচিত নয়। টুকরে টুকরের যা শাস্তি হওয়া উচিত, চন্দ্রনাথ খুনের আরো বেশি শাস্তি হওয়া উচিত, এবং খুনেদের ধরা উচিত যারা অ্যান্টি ন্যাশনাল টেররিস্ট গ্রুপ রন্ধে রন্ধে ঢুকে হয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করে একদম সিরিয়াসলি এখানে র ইনফ্লাক্স দরকার, মিলিটারি ইনফ্লাক্স দরকার বলে আমি মনে করি। আমার মনে হয় পুলিশ যথেষ্ট ভালো কাজ করছেন এখন। পুলিশ হয়তো ওদের হাতের সেই হাতকড়িটা খুলে গেছে, পুলিশের তো হ্যান্ডকাফই ছিল, হ্যান্ডকাফটা পুলিশের খুলে গেছে। পুলিশ প্রচুর ভালো কাজ করছেন, ওদের উপর আমার ভরসাও আছে, কিন্তু দরকার হলে মিলিটারি ইনফ্লাক্স লাগবে এবং দেশটাকে মিলিটারি শাসনের আয়ত্তে আনতে হবে, যতক্ষণ না আমাদের শিরদাঁড়াটা সোজা হয়, ওই টুকরে টুকরে করার লোকরা একটুখানি লাইন না আসে, ডিসিপ্লিন না হয়। স্যার, আমার একদম শেষ প্রশ্ন, একটা প্রসঙ্গ আমাকে রাখতেই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে বারবার আমাকে হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হচ্ছে বিদেশ যাত্রা আমার চোখের মানে চোখের চিকিৎসার জন্য, আমি সুপ্রিম কোর্টে যাব। এই বিষয়টি নিয়ে কি বলতে চাইছেন? ওনার বারবার বিদেশ যাওয়াটা বারবার উনি হাইলাইট কেন করতে চাইছেন? পালাতে চাইছে। একবার বিদেশে গেলে আর আনা যাবে না। ও প্রচুর পয়সা সাইফন করে পাঠিয়ে দিয়েছে। বিদেশের কিছু কিছু একটা বাজে নিয়ম আছে, সেটা হলো যে অনেক টাকা দিয়ে দিলে, তুমি দেখবে অনেক ইউরোপিয়ান কান্ট্রিজতে, বেশি জানি ওটা নিয়ে, আমি খোঁজ খবর রাখি বলে, আমেরিকায় আমি জানি না, অনেক দেশই রয়েছে গভর্নমেন্টে, তুমি হিউজ একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিলে, গভর্নমেন্টের ওখানে যদি কিছু ইনভেস্ট করো, ওরা তোমাকে সিটিজেনশিপ দিয়ে দেবে, তোমাকে পাসপোর্ট দিয়ে দেবে। ওইটাই ও চেষ্টা করছে। একবার ওই পাসপোর্ট বা সিটিজেনশিপ পেয়ে গেলে ওর পালানোর রাস্তাটা একদম সুন্দর হয়ে গেল, ওইটাই চেষ্টা করছে। চকটকের প্রবলেম কিছু নেই, এখানে দেখা, গেমসে দেখা। ও তো ভিআইপি, প্রচুর কোটি আছে, ও তো গরিব মানুষ নয়। নিজের সেবাশ্রয় তো দেখাবে না, নিজের সেবাশ্রয় দেখালে তো চোখটা তুলে ফেলতে হবে, তাই না? অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র হয়ে হাঁটবে সারা জীবন। তো ওরকম মানে আমি এই এই ছেলেটির সম্বন্ধে আলোচনা করে আর পাচ্ছি না। বারবার নাকি হাইকোর্ট খারিজ করে দিচ্ছে। আমাদের কি হাইকোর্ট ভাই? শুনছি 100টা মামলা, 100টা অপরাধী চোখের সামনে লিস্ট রয়েছে, তাও অ্যারেস্ট যখন হয় না। এই নিয়ে আর কমেন্ট না করাই ভালো। তবে ও পালাতে চাইছে, এটা কোনো সন্দেহ নেই। পালিয়ে গেলে আর ফেরত আনা যাবে না, এটাও ওয়ার্নিং।